হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আর আমাদের প্রথম অধ্যায়ের এসএকিউ আলোচনা হচ্ছিল। আর এই প্রথম অধ্যায়ের এসএকিউ আলোচনা করব আজকের ক্লাসে। এবং সঙ্গে আমরা আজকের ক্লাসে কি করব, সঙ্গে আমরা আজকের ক্লাসে টেক্সট বইটাও কিছুটা পড়ব। চলো আগে প্রশ্নর উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের 45 দাগের প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি। ইলিয়াড ও ওডিসি কি? ঠিক আছে, দেখো মহাকবি হোমার রচিত, কি বললাম, মহাকবি হোমার রচিত প্রাচীন গ্রিসের দুটি বিখ্যাত মহাকাব্য হলো ইলিয়াড ও ওডিসি। তারপরের প্রশ্ন, ইবন বতুতা। ইবন বতুতা কে ছিলেন? ইবন বতুতা কে ছিলেন? ইবন বতুতা ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলকের সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে ভারতে আগত আফ্রিকান পর্যটক। সে কোথা থেকে এসেছিল? আফ্রিকা থেকে এসেছিল। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রিহলা। তার বিখ্যাত গ্রন্থ দেখো, কিতাব অল রিহলা। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে আমাদের, মহাফেজখানা কি? মহাফেজখানা কি? ঠিক আছে, দেখো আমরা যেটাকে বাংলায় লেখ্যগার বলি, সেইটাকে ইংরাজিতে কি বলে? মহাফেজখানা বা লেখ্যগারও এর আরেকটা নাম। ঠিক আছে, দেখো মহাফেজখানা হলো প্রকৃতপক্ষে একটি বিশেষ সরকারি দপ্তর, যেখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মূল্যবান সরকারি দলিল সংরক্ষিত থাকে। সরকারি যেসব মূল্যবান দলিল ইতিহাসের উপাদান হিসাবে, সেগুলো সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানাতে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, মার্ক্সীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? কি বললাম, মার্ক্সীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দেখো 19 শতকের শেষ দিকে ভাববাদী দর্শনের বিরোধিতা করে মার্ক্সবাদীরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনাকে তথা অর্থনীতির মাপকাঠিতে বিশ্বের নানা ঘটনা ব্যাখ্যা করতে সচেষ্ট হয়। অর্থাৎ বিশ্বের সমস্ত কিছু যে ঘটনা আছে সব অর্থনীতির মাপকাঠিতে বিচার করতে থাকে। অর্থাৎ যা কিছু পৃথিবীতে ঘটছে তার পেছনে মার্ক্সবাদীরা অর্থনীতিকে দায়ী করছে। ঠিক আছে, এই মতবাদ মার্ক্সীয় ইতিহাস চর্চা নামে পরিচিত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, বলছে জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন? দেখো জিয়াউদ্দিন বর্ণী ছিলেন সুলতানি যুগের একজন বিশিষ্ট ঐতিহাসিক। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো তারিখ-ই-ফিরোজ শাহী। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? তারিখ-ই-ফিরোজ শাহী। দেখো তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে, হিজরত বা হিজরি অব্দ বলতে কি বোঝো? ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ 622 খ্রিস্টাব্দে যেদিন তার জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় গমন করেন, সেই দিন থেকে ইসলামী দুনিয়ায় যে নতুন অব্দ বা বৎসরের সূচনা হয় তা হিজরি অব্দ বা হিজরত নামে পরিচিত। পরের প্রশ্ন, এই দুটো প্রশ্ন এমনি নলেজের জন্য তোমাদের দিয়েছি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় বা পরীক্ষার আসার চান্সও নেই। বিসি, তোমরা পরবর্তীকালে যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করবে, যদি কেউ পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়াশোনা করো, হায়ার এডুকেশন করো, তখন এইগুলো কাজে লাগবে যে ওই বিসি আর এডিটা কী জিনিস। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে ঘটে যাওয়া যাবতীয় ঘটনার সময়কালকে বোঝাতে খ্রিস্টপূর্ব বা বিসি ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে কি এডিটা কি জিনিস? দেখো এডিটা কি জিনিস আমাদের বলছে, এডি কথার অর্থ হলো অ্যানো ডয়ানমি। ঠিক আছে, অ্যানো ডয়ানমি বা ইয়ার অফ দ্য লর্ড। কি বলছে? ইয়ার অফ দ্য লর্ড, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর ঘটে যাওয়া ঘটনা বা সময়কাল। ঠিক আছে, এখানে এটা মনে রাখবে, অ্যানো ডোমিনি কথাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ খ্রিস্টাব্দ। তারপরে এবারে আমরা টেক্সটটা পড়বো। দেখো আমরা এর আগে পর্যন্ত টেক্সট পড়েছিলাম,
আজকে আমরা এখান থেকে এই প্রাচীন ধর্মগ্রন্থ এখান থেকে আমরা পড়াটা স্টার্ট করছি, ঠিক আছে। এখানে আমাদের মনে রাখতে হবে, দেখো ধর্ম হচ্ছে মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, আর এই কারণে ধর্মীয় সাহিত্য থেকে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। এবার আমরা ভারতের ক্ষেত্রে জানব। ভারতের ক্ষেত্রে দেখো বলছে প্রাচীন ভারতে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন স্মৃতিশাস্ত্র, বৌদ্ধ গ্রন্থ, টিপিটক। এইখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতের কয়েকটা মানে ধর্মগ্রন্থের, প্রাচীন ধর্মগ্রন্থের নাম, তখন তোমাদের বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এগুলো লিখে দিলে হবে। কিন্তু এখানে ঘুরিয়ে যদি প্রশ্নটা এইভাবে আসে যে দুটি বৌদ্ধ গ্রন্থের নাম লেখো, তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের অ্যান্সার করতে হবে ত্রিপিটক আর জাতকের গল্প। জৈনদের যদি ধর্মগ্রন্থের নাম লিখতে বলে, তখন তোমাদের কি লিখতে হবে, জৈনদের ধর্মগ্রন্থ বললে এই সূত্র কথাটা মনে রাখবে। এক হচ্ছে ভগবতী সূত্র, আর একটা হচ্ছে আচারঙ্গ সূত্র। এবারে ভদ্রবাহু কি রচনা করেছিল, কল্পসূত্র। ভদ্রবাহু কি ধর্মের লোক ছিল, জৈন ধর্মের লোক ছিল, ঠিক আছে। এইগুলো আমাদের ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তাহলে আমরা সমস্ত ছোট প্রশ্নের অ্যান্সার কিন্তু অনায়াসে করতে পেরে যাব। তারপরে এখানে যেটা দেখো, তারপরে এবারে আমরা দেখো এবার ইরান নিয়ে পড়বো। ইরানে কি হয়েছিল দেখো, ইরানে কি হয়েছিল দেখো, বলছে অনুরূপভাবে প্রাচীন ইরানে জরাথুস্ট এনার নাম কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, টেক্সট বই পাবে, এনার নাম হচ্ছে জরাথুস্ট। ইনি জরাথুস্টীয় ধর্ম প্রবর্তন করেন, আর তার উপদেশগুলো কোথায় আছে, আবেস্তায়, জিন্দ আবেস্তায় মানে কি আছে, সংকলিত আছে, মানে জিন্দ আবেস্তায় সেগুলো আলোচনা করা আছে তার উপদেশগুলি। এইগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ছোট ছোট জিনিস, এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে আজ যেটা তোমাদের জানতে হবে, দেখো আহুর, এখানে কি লেখা আছে দেখো, আহুর মাজদা হলেন আলোর দেবতা, ঠিক আছে, আলোকের দেবতা এবং মঙ্গলের দেবতা। তিনি সত্য, ধর্ম ও জ্ঞানের প্রতীক। এখানে নামটা মনে রাখবে, আহুর মাজদা। তারপরে দেখো এই আরেকজনের নাম আছে দেখো, আহিরমান হলেন অন্যায়, অসত্য এবং অমঙ্গলের প্রতীক। এবারে আমরা এটা কোথায় পড়লাম, এটা আমরা জানলাম, ইরানের গল্পটা জানলাম, আগে জেনেছিলাম ভারত। এবারে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের ইসরায়েল সম্পর্কে বিশেষ কিছু জানতে হবে না। এখানে শুধু এইটুকুনি মনে রাখবে যে প্রাচীন ইহুদিদের কথা জানতে গেলে প্রাচীন হিব্রু বাইবেল অপরিহার্য। প্রাচীন ইহুদিদের কথা, ইসরায়েলে কারা থাকে, ইহুদি জাত ইসরায়েলে থাকে, আর তাদের কথা জানতে গেলে হিব্রু বাইবেল, ঠিক আছে, এটা ইসরায়েলের কথা জানতে গেলে হিব্রু বাইবেলটা গুরুত্বপূর্ণ। তারপরে এবারে তোমরা আসো, এবারে এখানে আমরা পড়বো যেটা, এবারে পুরাণ এবং মহাকাব্য, এইগুলো আমরা কিন্তু পড়ব। পুরাণ এবং মহাকাব্য, এই যে আছে দেখো, পুরাণ এবং মহাকাব্য ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান। এবার আমরা পুরাণ সম্পর্কে জানবো, ঠিক আছে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা দেশে একটা করে পুরাণ আছে, এবং এই পুরাণ থেকে কি জানা যায়, এই পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের তালিকা জানা যায়, রাজবংশের উৎপত্তি জানা যায়, বিভিন্ন দেবদেবীর উৎপত্তি জানা যায়, নদী, পাহাড়, পর্বত, এই সমস্ত কিছু সম্বন্ধে পুরাণ থেকে কিন্তু জানা যায়। এবারে আমাদের কয়েকটা দেশের পুরাণ সম্বন্ধে জানতে হবে, যে পুরাণের বৈশিষ্ট্য। প্রথমে আসছে মিশরের কথা। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রাচীন মিশরে কি প্যাপিরাস, তোমাদের আগেই পড়িয়েছি যে মিশরে কিসের ওপর লেখা হতো, প্যাপিরাসের ওপরে লেখা হতো। প্যাপিরাস একটা গাছের একটা ছাল বা বাকল বলতে পারো, ঠিক আছে। এই ধরনের প্রচুর কাহিনী পাওয়া গেছে। এবারে এখানে তোমাদের যেটা জানতে হবে যে এখানটায় দেখো কি লেখা আছে, হিতোপাদেশ। এটা কি দেখো, পুরাণগুলির মাধ্যমে হিতোপাদেশ দেয়া হতো। হিতোপাদেশ মানে কি, সর্বত্র এর প্রচলন ছিল খুব বেশি। আর এই পুরাণগুলিতে মিশরের জনসাধারণকে কি বলা হতো, বলছে মিশরের জনসাধারণকে ফেরাও এবং উচ্চপদস্থ ব্যক্তিদের আজ্ঞাবাহী হওয়ার পরামর্শ দেয়া হতো। এখানে দারিদ্রদের কথাও ছিল সেই পুরাণে, মানে অন্যদিকে বিত্তহীন সাধারণ গরিব মানুষদের কথাও পুরাণে ছিল। এবারে আমরা জানবো
মেসোপটেমিয়ায় কি গুরুত্বপূর্ণ দেখো, এখানে দাগ দিয়ে দিয়েছি, এখানে জল প্লাবনের কাহিনী জানা যায় এখান থেকে, ঠিক আছে, এখানে এইটুকুনি জানবে। এখানে ধর্মের যে গুরুত্বটা ছিল দেখো, যে প্রমাণিত হয় যে সাধারণ মানুষ বড় অসহায়, এর ফলে দেবদেবীর প্রতি ভক্তি দৃঢ় হয়। এবার আমরা গ্রিসে কি জানতে হবে দেখো, খুব বেশি জানতে হবে না, এখান থেকে তোমাদের জাস্ট ছোট প্রশ্ন আসে, এগুলো নলেজের জন্য জেনে রাখতে হবে। আর যেগুলো দাগিয়ে দিয়েছি একটু মার্ক করে দিয়েছি, ওগুলো একটু ভালো করে তোমাদের দেখতে হবে। এখানে দেখো পুরাণের এখানে কি বলা হচ্ছে দেখো, গ্রিকের কথা আসছে। গ্রিকে কি বলা হচ্ছে দেখো, গ্রিকে হচ্ছে তোমাদের যে এখানে বলছে দেখো, পুরাণের বহু চরিত্র ও তাদের কীর্তিকলাপ কল্পিত হলেও সেখানে প্রকৃতির বিরুদ্ধে গ্রিকদের সংগ্রাম, তারপরে তাদের দৈনন্দিন জীবনধারা, তারপরে শ্রমের হাতিয়ার, সামাজিক রীতিনীতি, ধর্মবিশ্বাস, এইগুলো ছিল, ঠিক আছে। তারপরে এইগুলো তোমরা একটু পড়বে, গ্রিকদের পছন্দ, ঠিক আছে। তারপরে চীনটা আমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এখানে বিভিন্ন তথ্য আছে যেগুলো ছোট প্রশ্নে আসতে পারে। বলছে প্রাচীন চীনে প্রত্নতত্ত্বের বেশি আবিষ্কৃত হয়নি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাই পুরাণের ওপরেই বেশি প্রাচীন আখ্যান বা পুরাণের ওপরেই বেশি নির্ভর করতে হয়। এখানে পৌরাণিক কাহিনী দেখো, চীনের পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা কি হচ্ছে, স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা হচ্ছে পানকু। মনে রাখবে, পানকু হচ্ছে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা। তারপরে কি আছে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে সম্রাট সুইজেন হলেন আগুনের আবিষ্কারক। এই সুইজেনটা খেয়াল রাখতে হবে, কে আগুনের আবিষ্কারক। সম্রাট ফু সি হলেন চীনের প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক। তারপরে দেখো, তারপরে আমাদের যেখানে জানতে হবে চাষবাসের প্রবর্তক হলেন, দেখো চাষবাসের প্রবর্তক কে ছিলেন, সোনুং ছিলেন চাষবাসের প্রবর্তক। তারপরে ভারত, এবার আমরা ভারতে আসছি। দেখো ভারতে পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, খুব ইম্পর্টেন্ট, ভারতে পুরাণের সংখ্যা 18টি। এগুলোর মধ্যে দু একটা পুরাণের যদি নাম বলতে বলে তাহলে তোমরা বলবে বিষ্ণু পুরাণ, অনেক পুরাণ আছে আমাদের, 18টা পুরাণ আছে, তো তার মধ্যে কয়েকটা নাম বলবে, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, এইগুলো। এবারে পুরাণ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়, ঠিক আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়। তারপরে রাজবংশের বিবরণ পাওয়া যায়, যেমন হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, মুহুর্য বংশ, এইগুলো। তারপরে কি পাওয়া যায়, সমাজ ও ধর্ম সম্পর্কে জানা যায়, ঠিক আছে। তারপরে সাবধানতা অবলম্বন করা হয় যে পুরাণটা কিন্তু ইতিহাস নয়, তাই জন্য পুরাণটা যেহেতু ইতিহাস নয়, সেহেতু সেটা যখন ইতিহাস রচনার উপাদান, তাকে যখন ব্যবহার করতে হবে সেটা সাবধানে ব্যবহার করতে হবে ইতিহাস রচনার উপাদান হিসাবে। এবারে আমরা জানবো মহাকাব্য সম্পর্কে। এখানে মহাকাব্য সম্পর্কে জানবো, প্রথমে আমরা আসছি সুমেরের মহাকাব্য, ঠিক আছে। সুমেরের মহাকাব্য এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই গিলগামেশ মহাকাব্য একটি জল প্লাবন বন্যা হয়ে যাওয়ার কাহিনী। সেখানে কি হয়েছিল, সমস্ত কেউ, এখানটায় লেখা আছে তোমরা পড়বে, যে সমস্ত কেউ ওই বন্যায় ভেসে গিয়েছিল, কেবলমাত্র একটা পরিবারই ঠিক ছিল, তারপরে সমস্ত কেউ ওই বন্যার জলে কিন্তু ভেসে গিয়েছিল। তারপরে গ্রিসে কি জানা যায়, গ্রিসের এই যে মহাকবি হোমার রচিত ইলিয়াড আর ওডিসির রচয়িতা তোমাদের যদি বলতে বলে তাহলে তোমরা কি বলবে, ইলিয়াড আর ওডিসির রচয়িতা হচ্ছে মহাকবি হোমার, ঠিক আছে। তার গ্রিকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী সেখানে বর্ণনা করা হয়েছে। তারপরে দেখো, তারপরে যেটা আছে যে এখানে যেটা তোমাদের জানতে হবে যে এবারে ভারত সম্পর্কে আমরা জানবো। ভারতের দুটো সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা জানো, ভারতের দুটো সবথেকে গুরুত্বপূর্ণ মহাকাব্য আছে, সেই দুটো মহাকাব্য হচ্ছে একটা রামায়ণ আর একটা কি মহাভারত। এই দুটো মহাকাব্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আর্য অনার্যদের সংঘর্ষের কথা জানা যায়, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তারের কথা জানা যায়, নারী শুদ্ধদের স্থান সমাজে জানা যায়, বর্ণ ব্যবস্থা, সামাজিক প্রথা, এইগুলো সম্পর্কে জানা যায়। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন নিয়ে বা কোনো জায়গায় সামান্যটুকু সমস্যা থাকলে তোমরা কিন্তু অবশ্যই সেইটুকু জানাবে
এবং তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো নতুন করে, তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। এটুকু তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোথাও অন্তত টেক্সট বইটা ধরে ধরে এইরমভাবে পড়ানো হয় না। তোমাদের প্রশ্ন উত্তর করানো হবে, সঙ্গে টেক্সট বইটাও ধরে ধরে কিন্তু পড়ানো হবে। তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। যারা নতুন আছো তার জন্য তোমাদের একটা নম্বর আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখো এই নম্বরটায় তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে বা ফোন করে 9123005218। আর তোমরা যারা ক্লাস করছো অলরেডি, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের জানাও যে আমাদের এইভাবে ক্লাস হচ্ছে, তারাও যাতে করতে পারে আর কি।